আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করল ডোনাল্ড ট্রাম্প, যে কোনো মুহূর্তে আসতে পারে দখলের ঘোষণা। জানিয়ে দেব সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিচ্ছে তুরস্ক। এরপরে জানিয়ে দেব হামাস গাজায় জাতীয় ঐক্যমত্যের সরকার চায় বলছে ওসামা হামদান। এদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে ইইউকে চাপ দিচ্ছে জার্মানি। সর্বশেষ জানিয়ে দেব পতনের পথে মিয়ানমারের জান্তা সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ করল ডোনাল্ড ট্রাম্প, যে কোনো মুহূর্তে আসতে পারে দখলের ঘোষণা। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ওহ কানাডা। বুধবার ৮ই জানুয়ারি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি করার কয়েক ঘন্টা আগে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব দিয়েছেন। এটি বাস্তবায়নের জন্য অর্থনৈতিক শক্তি ব্যবহার করার হুমকি দিয়েছেন তিনি। এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি দিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো। ট্রাম্প আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র একসাথে হলে সেটি হবে অসাধারণ কিছু। পাশাপাশি তিনি কানাডার সামরিক ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে কানাডার সামরিক ছোট এবং তারা মার্কিন বাহিনীর উপর নির্ভরশীল, তাই ট্রাম্প কানাডাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে কানাডার নিয়ন্ত্রণ তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা, তিনি সরাসরি বললেন, না, অর্থনৈতিক শক্তি। এদিকে ট্রাম্পের এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এদিকে সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি দিচ্ছে তুরস্ক। সিরিয়ার বাশার আল আসাদের রাজত্ব শেষ, সরকারে এখন বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের। বলা হয়, বাশার আল আসাদের জামানা শেষ। এবার আঙ্কারা সমস্ত শর্ত মেনে বিদ্রোহ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দ অঞ্চলে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করেন। সিরিয়া দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে, অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছে, তাদের মদত দিয়েছিল তুরস্ক। সেই কারণে এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তাই তুরস্ক সিরিয়ার কুর্দ আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন এবং প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছেন। আঙ্কারার অভিযোগ, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ার কুর্দ অঞ্চলে একটি ঘাঁটি গেড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। বস্তুত ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া জুড়ে ছড়িয়ে আছে কুর্দিরা। এই গোটা অঞ্চল জুড়েই তারা লড়াই করছেন। ফিলিস্তিনের অধিকার আদায়ের একমাত্র উপায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই। হামাস গাজায় জাতীয় ঐক্যমত্যে সরকার চায় বলছে ওসামা হামদান।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে সংগঠনটি গাজা উপত্যকার একটি জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করতে চায়। হামাসের পলিট ব্যুরোর সদস্য ও লেবাননের সংগঠনের প্রতিনিধি ওসামা হামদান এই তথ্য জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তখন তিনি মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের এই অবস্থান তুলে ধরেন। হামদান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার চাই। পরবর্তীতে ফিলিস্তিনি জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করার আগ পর্যন্ত এই সরকার কাজ করবে। তিনি বলেন, এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তাতে প্রমাণিত হয়েছে তেল আবিবের কাছ থেকে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের একমাত্র উপায় ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই করা এবং তাদের পশ্চাদপসরণের বাধ্য করা। হামাসের এই সিনিয়র নেতা আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল বাহিনী গাজাবাসীকে সবকিছু থেকে বঞ্চিত করে তাদের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে বার্তা হচ্ছে তারা ইসরায়েল বিরোধী প্রতিরোধ চালিয়ে যাবে এবং তাদেরকে কোনো কিছুই দুর্বল করতে পারবে না। তেল আবিবের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে হামাসের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে ওসামা হামদান বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান হচ্ছে গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করার পাশাপাশি বন্দি বিনিময় করতে হবে এবং এই উপত্যকার পুনর্নির্মাণের সুযোগ দিতে হবে। তিনি বলেন, গাজায় পুনর্নির্মাণের ক্ষেত্রে ইসরায়েলকে কোনো পূর্ব শর্ত আরোপ করতে দেওয়া হবে না। এদিকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে ইইউকে চাপ দিচ্ছে জার্মানি। সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ প্রয়োগ করছে জার্মানি। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ২৭ দেশের জোট ইইউ। এখন নতুন প্রশাসনের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় জার্মানি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি সিরিয়া সফর করে এসেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সঙ্গে ছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারেট। ইউরোপের এই দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে এই সফর করেন, যেখানে তারা গত মাসে বাশার আল আসাদের শাসনের পতনের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্য করার সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর পাশাপাশি নারীদের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও ভবিষ্যৎ সরকারের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাতে এই সফরের মূল উদ্দেশ্য ছিল। জার্মান কূটনৈতিকরা বলেছেন, বার্লিন এখন সিরিয়া সরকারি পরিষেবাগুলির সঙ্গে আর্থিক লেনদেন সহজতর করার জন্য চাপ দিচ্ছে। এছাড়া সিরিয়ার বেসরকারি পুঁজি স্থানান্তরের উপর বিধিনিষেধ সহজ এবং জ্বালানি বিমান খাতে নিষেধাজ্ঞার অবসান চায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটা সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইইউ এর নীতি যে কোনো পরিবর্তনের জন্য সব সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন। এদিকে পতনের পথে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের পরিণতি কি সিরিয়ার মতোই হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। সিরিয়ায় ২০২৪ সালের শেষ ভাগে আসাদের পতন মিয়ানমারের প্রতিরোধ ও তার সমর্থকদের কল্পনার রসদ যোগাচ্ছে। মিন অং হ্লাই এর অপরাধমূলক শাসন কি একইভাবে দ্রুত পতনের মুখে পড়তে পারে? যদি পড়ে তাহলে কেমন হবে? মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রবন্ধে ডেভিড স্কট ম্যাথিসন এমন প্রশ্ন করেছেন। এই বিষয়টি বুঝতে হলে প্রথমে পতনের সংজ্ঞাটি ব্যাখ্যা করতে হবে। এটা কি রাজ্য প্রশাসন পরিষদ যন্ত্র বা সামগ্রিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? সামরিক বাহিনীর বহাল থাকলে এক জান্তার পতনের ফলে সম্ভবত আরেক জান্তার পতন ঘটতে পারে। পর্যবেক্ষকরা বেশ কিছুদিন ধরে অনুমান করছেন যে উপপ্রধানমন্ত্রী সো উইনের অধীনে কোনো বিকল্প শাসন আরও বেশি নির্মম হতে পারে।